আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপক আকারে ছিল ক, খ ও গ। একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 60,000 টাকা ও 40,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রম শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ ক এর প্রারম্ভিক মূলধন ছিল 80,000 টাকা, খ এর প্রারম্ভিক মূলধন ছিল 60,000 টাকা এবং গ এর প্রারম্ভিক মূলধন ছিল 40,000 টাকা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে বলা আছে গ, মাসিক 800 টাকা করে বেতন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিষ্ঠানের মধ্যে তিনজন অংশীদার ছিল ক, খ, গ। এখানে গ অংশীদার প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কাজ করার জন্য তাকে মাসিক কত 800 টাকা করে বেতন দিবে। যেহেতু আমরা এই অঙ্কটি করি 12 মাসের জন্য, এই জন্য প্রত্যেক মাসের বেতন হচ্ছে 800 টাকা। তাহলে 12 মাসের বেতন কত? 8 × 96, 9,600 টাকা। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে এক মাসে বেতন দেওয়া হয় 800 টাকা, তাহলে 12 মাসে কত দেওয়া হবে? 800 × 12। পরবর্তীতে বলা আছে 2023 সালের 1 জানুয়ারি তারিখে চলতি হিসাবের ব্যালেন্স, মানে আমাদের প্রারম্ভিক চলতি হিসাবের ব্যালেন্সটা আবার দেওয়া ছিল। ক এর প্রারম্ভিক চলতি হিসাবের ব্যালেন্স ছিল 3,000 টাকা, এটা ছিল ক্রেডিট ব্যালেন্স। খ এর প্রারম্ভিক চলতি হিসাবের ব্যালেন্স ছিল 1,000 টাকা, এটা ছিল ডেবিট ব্যালেন্স। ও গ এর প্রারম্ভিক চলতি হিসাবের ব্যালেন্সটা দেওয়া আছে কত? 1,500 টাকা, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এখানে আমাদের প্রারম্ভিক ব্যালেন্স অর্থাৎ চলতি হিসাবের ব্যালেন্স ক এর জন্য দেওয়া 3,000 টাকা, খ এর জন্য দেওয়া 1,000 টাকা, গ এর জন্য 1,500 টাকা। কিন্তু এখানে ব্যালেন্স গুলো আবার ভাগ করে দেওয়া, ক হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, খ হচ্ছে ডেবিট ব্যালেন্স, গ হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আমরা যখন অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করব তখন আমাদের চলতি হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স গুলো আমাদের নিতে হবে। আমাদের এই যে দেখো, এখানে ক এর ক্রেডিট ব্যালেন্স হচ্ছে কত? 3,000 টাকা, এটা ক্রেডিট দিকে বসাতে হবে। খ এর এই যে ডেবিট 1,000 টাকা, এটা ডেবিট দিকে বসাতে হবে। এবং গ এর এই যে 1,500 টাকা ক্রেডিট, এটা ক্রেডিট দিকে বসাতে হবে। অঙ্কগুলো করার সময় আরো বিস্তারিত বুঝতে পারবা। পরবর্তীতে বলা আছে মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। এখানে আমাদের মূলধন ও উত্তোলনের উপর সুদের পার্সেন্টেজ কত? 5%। ক 1 জুলাই 2023 সালে 10,000 টাকা ঋণ প্রদান করে। ক আমাদের প্রারম্ভিক মূলধন দেওয়ার পাশাপাশি অতিরিক্ত কি করেছিল? 10,000 টাকা ঋণ প্রদান করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রতিষ্ঠানের কোনো অংশীদার যদি প্রতিষ্ঠানের ঋণ সরবরাহ করে থাকে তখন তাকে ঋণের উপর সুদ প্রদান করতে হয়। প্রতিষ্ঠানকে ঋণের উপর অংশীদারকে সুদ প্রদান করতে হয়। এখন যদি ঋণের সুদ বলা থাকে তাহলে তো বলা থাকলোই, আর যদি বলা না থাকে তাহলে সর্বদা মনে রাখবা 6% সুদ ধরতে হবে। এবং কত বছরের ধরতে হবে? এখানে ধরতে হবে 6 মাসের সুদ ধার্য করতে হবে। যদি তোমার তারিখ উল্লেখ না থাকে, এখানে দেখো বলা আছে ক 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই বলতে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, অর্থাৎ 6 মাস পরে, অর্থাৎ 6 মাস পরে কি করেছে? 7 মাসের শুরুতে সে 10,000 টাকা ঋণ প্রদান করেছে, অর্থাৎ 6 মাসের সুদ ধার্য করতে হবে। যদি এই তারিখটা বলা না থাকতো তাহলে তুমি 10,000 টাকাকে 6% করতে এবং 6 মাসের সুদ ধার্য করতে। এখন বলা আছে যেহেতু এখানেও 6 মাসের সুদ ধার্য করতে হবে। পরবর্তীতে বলা আছে সারা বছর ধরে ক 10,000 টাকা, খ 8,000 টাকা ও গ 5,000 টাকা নগদ উত্তোলন করেন। এই উত্তোলনের উপর যথাক্রমে 400 টাকা, 260 টাকা ও 200 টাকা সুদ ধার্য করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরে দেওয়া ছিল মূলধন উত্তোলনের সুদ 5% হারে ধার্য করতে হবে, কিন্তু আমাদের এখানে দেখো উত্তোলনের সুদ আলাদা করে দেওয়া হয়ে আছে। এই যে দেখো, এই উত্তোলনের উপর 400 টাকা, 260 টাকা এবং 200 টাকা সুদ ধার্য করা হয়। অর্থাৎ উত্তোলনের সুদ ক এর জন্য 400 টাকা, খ এর জন্য 260 টাকা ও গ এর জন্য 200 টাকা আলাদাভাবে তারা বের করে দিয়েছে, আমাদের নতুন করে আর বের করতে হবে না। পরবর্তীতে বলা আছে কারবারের লাভ লোকসান আবন্টনের অনুপাত 4:3:2 ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানে যদি লাভ হয় অথবা ক্ষতি হয় তখন এই লাভের অংশ অথবা ক্ষতির অংশ অংশীদার মধ্যে বন্টন করে দিতে হয়। এই বন্টনের অনুপাতটা তারা দিয়ে দিয়েছে 4:3:2। তাহলে এখানে আমাদের টোটাল যোগফলটা কত? 4 আর 3, 7 আর 2 হচ্ছে 9। তাহলে
এই যে লাভ লোকসানের 9 এর 4 অংশ পাবে ক, 9 এর 3 অংশ পাবে খ, 9 এর 2 অংশ পাবে কত ঘ। এটা আমরা অঙ্ক করার সময় বিস্তারিত বোঝাবো। পরবর্তীতে বলা আছে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে নিট মুনাফা ছিল 50,050 টাকা, 50,050 টাকা। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছিল? ক, অংশীদার ক এর ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। খ, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। ঘ, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। তো আমাদের বলেছে অংশীদার ক ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। এখন একটু খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে এই যে ক 1 জুলাই 2023 তারিখে 10,000 টাকা ঋণ প্রদান করেছে, তাহলে ঋণের সুদ কি হবে? আমি বলেছিলাম যদি ঋণের সুদের পার্সেন্টেজ বলা না থাকে তাহলে 6% হারে সুদ ধরতে হবে। এবং কত মাসের ধরতে হবে? এই যে দেখো 1 জুলাই অর্থাৎ 7 মাসের প্রথম, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে আমাদের কত মাস ব্যবহৃত হয়েছে? 6 মাস ব্যবহৃত হয়েছে। তার মানে 6 মাসের সুদ ধার্য করতে হবে। চলো আমরা অঙ্কটি দেখে আসি। ক, এই যে আমি লিখেছি ক এর ঋণের সুদ, এই যে কি লিখেছি ক এর ঋণের সুদ। আমাদের ক প্রতিষ্ঠানে ঋণ সরবরাহ করেছিল কত? এই যে আমাদের ঋণ সরবরাহ করেছিল এই যে 10,000 টাকা। তাহলে আমরা লিখলাম ঋণের পরিমাণ 10,000 টাকা ইনটু আমাদের অংশীদারি কারবারের নিয়ম হচ্ছে যদি সুদের পরিমাণ না থাকে তাহলে ঋণের উপর 6% সুদ ধার্য করতে হবে। এই জন্য 10,000 টাকা ইনটু হচ্ছে 6% ইনটু আমাদের বলা ছিল 1 জুলাই, এই যে কত বলা ছিল? 1 জুলাই অর্থাৎ 6 মাসের সুদ ধার্য করতে হবে। প্রতিষ্ঠানে 6 মাস ঋণটা ব্যবহার করেছিল, তাহলে এই যে 12 দিয়ে তুমি ভাগ করবা, 6 দ্বারা গুণ করবা, অর্থাৎ 6 মাসের সুদ হয়ে গেল। তাহলে 10,000 ইনটু 6% ইনটু হচ্ছে 6/12, তাহলে আমাদের কত দাঁড়ালো? এই যে 300 টাকা। তাহলে ঋণের সুদ কত দাঁড়ালো? 300 টাকা। আশা করি ক নাম্বারটি বুঝতে পেরেছো। খ নাম্বার কি বলেছে আমাদের? খ নাম্বার বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে খ নাম্বার লিখলাম। ক, খ, গ এর লাভ লোকসান আবন্টন হিসাব, এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে ক্রেডিট দিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের যে যে আইটেম প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই আইটেমগুলো ডেবিট দিকে বসবে এবং প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেম আয়, এই আইটেমগুলো ক্রেডিট দিকে বসবে। আমি আমার বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য ব্যয় সাধারণত 5টি আইটেম হয়ে থাকে। 1, মূলধনের সুদ, অর্থাৎ অংশীদারগণ যখন প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে তখন কি করতে হয়? প্রতিষ্ঠানকে অংশীদারদের মূলধনের উপর সুদ দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। এই জন্য মূলধনের সুদ আমাদের ডেবিট দিকে বসাতে হয়। পরবর্তীতে আসো, প্রতিষ্ঠানে অংশীদারগণ ঋণ প্রদান করে থাকে, এই যে ঋণ বাবদ প্রতিষ্ঠানকে অংশীদারকে ঋণের সুদ দিতে হয়। এই যে ঋণের সুদ, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই জন্য ঋণের সুদ ডেবিট দিকে বসাতে হয়। পরবর্তীতে আসো, অংশীদারগণ যদি প্রতিষ্ঠানের আনুষঙ্গিক দায়িত্ব পালন করে তখন অংশীদারগণকে বেতন প্রদান করতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা ডেবিট দিকে বসে। তারপরে প্রায় সময় আমাদের দেখা যায় অংশীদারগণকে কমিশন দেওয়া হয়। যদি প্রতিষ্ঠান অংশীদারগণকে কমিশন দিয়ে থাকে তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা ডেবিট দিকে বসে। পরবর্তীতে আসে যদি ব্যয় থেকে আয়ের পরিমাণ বেশি হয় অর্থাৎ প্রতিষ্ঠানে মুনাফা হয় তখন মুনাফার অংশটা আমাদের ডেবিট দিকে অংশীদারগণকে বন্টন করে দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে আমাদের ডেবিট দিকে কোন কোন আইটেম আসতেছে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবগুলো নাও থাকতে পারে। পরবর্তীতে আমাদের ক্রেডিট দিকে কি কি আইটেম হয়? 1 নম্বরে হচ্ছে নিট লাভ। আমাদের ক্রেডিট দিকে হয় প্রতিষ্ঠানের জন্য যা যা আয়, এটা হচ্ছে 1 নম্বরে নিট লাভ। 2 নম্বরে হচ্ছে আমাদের অংশীদারগণ প্রতিষ্ঠান থেকে কোনো নগদ টাকা উত্তোলন করলে এই নগদ টাকার বিনিময়ে অংশীদারগণ প্রতিষ্ঠানকে উত্তোলনের সুদ প্রদান করে, এটা প্রতিষ্ঠানের জন্য আয়। পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য উত্তোলন করলে এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আয়, এই জন্য ক্রেডিট দিকে বসবে। পরবর্তীতে প্রতিষ্ঠানে যদি ক্ষতি হয়, ক্ষতির অংশ প্রতিষ্ঠানের জন্য, ক্ষতির অংশ যদি অংশীদারগণের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য এটা ক্ষতির পরিমাণটা হ্রাস পেল, এটা প্রতিষ্ঠানের জন্য আয়। এই আইটেমগুলো তাহলে ক্রেডিট দিকে কোন কোন আইটেম আসে? নিট লাভ, উত্তোলনের সুদ, পূর্ণ উত্তোলন, মুনাফার অংশ, এই 4টা আইটেম। এখন চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা দেখো এখানে লিখলাম ক, খ, গ এর লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট, ক্রেডিট, এই যে বিবরণ টাকা, বিবরণ টাকা। আমরা এখানে দেখো লিখেছি অংশীদারদের চলতি হিসাব। প্রায় সময় আমাদের এখানে দেখা যায় অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দেওয়া হয় অথবা অংশীদারদের চলতি হিসাব টাইটেল দেওয়া হয়। এখন কখন কোন টাইটেলটা দিব এটা আমরা বুঝবো কিভাবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা মনে রাখবা, গ নাম্বারে তোমাকে যদি অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার কথা বলা থাকে তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে তুমি অবশ্যই অংশীদারদের চলতি হিসাব টাইটেল দিবা।
আর গ নাম্বারে যদি তোমার অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে বলা থাকে তাহলে অবশ্যই খ নাম্বারে তুমি অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিবা। এই অঙ্কের মধ্যে আমাদের অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে, এই জন্য আমি টাইটেল দিয়েছি কি এই যে অংশীদারদের চলতি হিসাব। তাহলে আমি সর্বপ্রথম বলেছিলাম আমাদের ডেবিট দিকে কোন আইটেমটা হয়, এক নম্বরে হচ্ছে মূলধনের সুদ। এখন একটু খেয়াল করো, আমাদের প্রারম্ভিক মূলধন ছিল ৮০,০০০ টাকা ক্রয়ের জন্য, ক্রয়ের জন্য ছিল ৬০,০০০ টাকা, বয়ের জন্য ছিল ৪০,০০০ টাকা। এখন তোমাকে বলেছিল এই যে মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে, ৫% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে দেখো এই যে ক এর প্রারম্ভিক মূলধন ছিল ৮০,০০০ টাকা, ৮০,০০০ ৫% মানে হচ্ছে ৪০০০ টাকা। খ এর প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে ৬০,০০০ টাকা, এর উপরে ৫% সুদ দিতে হবে। তাহলে এই যে খ এর মূলধনের সুদ দাঁড়ালো ৩০০০ টাকা, গ এর প্রারম্ভিক মূলধন ছিল ৪০,০০০ টাকা, এর ৫% করলাম হলো ২০০০ টাকা। ঠিক আছে, এখন তিনজনের মূলধনের সুদ একত্রে মিলে হলো কত, এই যে ৪০০০, ৩০০০, ২০০০, টোটাল হচ্ছে ৯০০০ টাকা। তিনজনের মোট মূলধনের সুদ দাঁড়ালো কত, ৯০০০ টাকা। পরবর্তীতে আমাদের কি আসবে, পরবর্তীতে আমাদের আসবে বেতন অথবা ঋণের সুদ। এখানে একটু খেয়াল করো, এই যে বলা আছে গ মাসিক ৮০০ টাকা বেতন পাবে, গ মাসিক ৮০০ টাকা, এই যে গ মাসিক ৮০০ টাকা করে কি পাবে, বেতন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু একটা অংশীদার বেতন পাবে এই জন্য আমি এখানে লিখেছি দেখো গ এর চলতি হিসাব। যদি আমাদের একটা অংশীদারের কাজ করো সর্বদা তখন অংশীদারের নাম লিখতে হয়। ঠিক আছে, এই যে গ যেহেতু শুধু বেতন পেয়েছে এই জন্য লিখেছি গ এর চলতি হিসাব। এখন আমাদের কি পেয়েছে, এই যে বেতন। বেতন অংশীদারগণকে যদি বেতন দেওয়া হয় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় আর এটা ডেবিট দিকে বসবে। এই যে বেতন, এখন এক মাসে কত পাবে, ৮০০ টাকা। কিন্তু এই অঙ্ক তো করা হয়েছে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে ১২ মাস চলে, তাহলে ৮০০ টাকা ইন্টু হচ্ছে ১২ মাস, তাহলে ৮০০ ইন্টু ১২ টোটাল হচ্ছে ৯৬০০ টাকা। আশা করি এটা বুঝতে পেরেছ। এই যে পরবর্তীতে আমাদের আর কি বসবে, ঋণের সুদ। একটু খেয়াল করে, এই যে ক ১ জুলাই ২০২৩ তারিখে ১০,০০০ টাকা ঋণ প্রদান করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের সাথে আলোচনা করেছি আমরা ক নাম্বারে। এই যে ঋণের সুদ আমাদের কত ছিল, ঋণের সুদ ছিল এই যে ক নাম্বারে আমরা আলোচনা করেছিলাম ঋণের সুদ আমাদের কত ছিল, ৩০০০ টাকা। এখন একটা জিনিস মাথায় রাখবা, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব থেকে গ নাম্বারের মধ্যে অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে দুইটা আইটেম ট্রান্সফার হয় না। এক নম্বরে হচ্ছে ঋণের সুদ, আরেকটা হচ্ছে নিট লাভ। ডেবিট দিকে ঋণের সুদ এবং ক্রেডিট দিকে নিট লাভ, এটা আমাদের গ নাম্বারে অর্থাৎ অংশীদারদের চলতি হিসাব অথবা অংশীদারদের মূলধন হিসাবে ট্রান্সফার হয় না। এজন্য এই দুইটার মধ্যে আমাদের অংশীদারদের চলতি হিসাব টাইটেল দেওয়া যাবে না। যেহেতু আমাদের অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ঋণের সুদ এবং নিট লাভ যাবে না, এজন্য এই দুইটার ক্ষেত্রে টাইটেল তুমি অংশীদারদের চলতি হিসাব অথবা অংশীদারদের মূলধন হিসাব কখনোই দিতে পারবা না। এজন্য দেখো ঋণটাকে প্রতিষ্ঠানে প্রদান করেছিল, দেখো এই যে ১ জুলাই তারিখে ক এই যে ক ঋণটা প্রদান করেছিল, এই জন্য আমি এখানে লিখেছি ক এর ঋণ হিসাব, ক এর ঋণ হিসাব। এখন কেন ক এর চলতি হিসাব লিখলাম না, কারণ হচ্ছে ঋণের সুদ কখনোই আমাদের অংশীদারদের চলতি হিসাবের মধ্যে স্থানান্তরিত হয় না, এই জন্য এখানে সর্বদা অংশীদারদের ঋণ হিসাব টাইটেল দিতে হয়। এখন আমরা লিখলাম ঋণের সুদ, এটা আমরা কোন নাম্বারে বের করেছিলাম, দেখো ঋণের সুদ কয়ের জন্য ৩০০ টাকা। এখন আমি এখানে লিখে দিলাম ঋণের সুদ, এটা যেহেতু প্রতিষ্ঠানের জন্য ব্যয় এই জন্য ডেবিট দিকে ৩০০ টাকা। পরবর্তীতে আমাদের লিখতে হয় মুনাফার অংশ। এখন কথা হচ্ছে তুমি মুনাফা তখনই পাবা যদি তুমি প্রতিষ্ঠানের আয়টা জানো, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় থেকে যদি তোমার প্রতিষ্ঠানের ব্যয় বাদ দাও তাহলেই তোমার মুনাফাটা পেয়ে যাবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি তো আয় জানো না, এই জন্য তোমার এখন ক্রেডিট দিকের কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে ক্রেডিট দিকে আমি সর্বপ্রথম কি বলেছিলাম, নিট লাভ বসবে। এখন কথা হচ্ছে নিট লাভ যেহেতু অংশীদারদের চলতি হিসাবে যায় না এই জন্য তুমি টাইটেল দিবা লাভ লোকসান হিসাব, এখানে নিট লাভ। এই যে নিট লাভ লিখলাম। এখন নিট লাভের টাকাটা তুমি কোথায় পাবা, প্রশ্নের মধ্যে সবার শেষে এই নিট লাভের টাকাটা দেওয়া থাকে। এই যে এখানে দেখো দেওয়া আছে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে নিট মুনাফার পরিমাণ ছিল ৫০,০৫০ টাকা। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে এই যে নিট মুনাফার পরিমাণ কত ছিল, ৫০,০৫০ টাকা। এই যে এখানে লিখেছি নিট লাভ ৫০,০৫০ টাকা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমাদের আর কি আসবে, এদিকে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ যেহেতু আমাদের অংশীদারদের চলতি হিসাবের মধ্যে স্থানান্তরিত হবে এই জন্য এখানে লিখেছি উত্তোলনের সুদ। ক খ গ আমাদের প্রশ্নের মধ্যে উত্তোলনের সুদ আলাদাভাবে বলাই ছিল। এই যে এই উত্তোলনের উপর যথাক্রমে
400 টাকা, 260 টাকা ও 200 টাকা সুদ ধার্য করা হয়। ঠিক আছে, অর্থাৎ উত্তোলনের সুদ আমাদের কয়ের জন্য 400 টাকা দেওয়া ছিল, এই যে আমাদের লিখলাম কয়ের জন্য 400 টাকা, কয়ের জন্য 260 টাকা, গয়ের জন্য 200 টাকা। টোটাল উত্তোলনের সুদ, তিনজনের উত্তোলনের সুদ দাঁড়ালো 860 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কোনো আমাদের এখানে পূর্ণ উত্তোলন ছিল না এবং আমাদের প্রতিষ্ঠানের মধ্যে দেখো এখানে ক্রেডিট দিকে অর্থাৎ আয় হয়েছে আমাদের কত, 50,050 টাকা এবং 860 টাকা। টোটাল আয় হয়েছে কত, টোটাল আয় হয়েছে হচ্ছে এই যে 50,910 টাকা, 50,910 টাকা। এখন তুমি কি করবা, এই যে 50,910 টাকা যেহেতু আমাদের ক্রেডিট দিকে বড় হয়েছে, এই যে দেখো এখানে 9,000 টাকা, 9,600 টাকা আর হচ্ছে 300 টাকা আছে। ঠিক আছে, এখানে তার মানে তোমার ব্যয় হয়েছে কম আর আয় হয়েছে তোমার বেশি। আমাদের যেহেতু প্রতিষ্ঠানের মধ্যে 50,910 টাকা আয় হয়েছে, এই আয়টা তুমি উভয় পাশে লিখে নিলা। ঠিক আছে, ডেবিট ক্রেডিট উভয় পাশে তুমি 50,910 টাকা লিখে নিলা। এখন 50,910 টাকা থেকে যদি তুমি ব্যয়গুলো বাদ দাও তাহলে তোমার মুনাফা চলে আসবে। তোমার মুনাফাটা কি আছে, এই যে 50,910 টাকা থেকে এখন 9,000 টাকা বাদ দিবা, 9,600 টাকা বাদ দিবা আর হচ্ছে 300 টাকা বাদ দিবা, তাহলে তোমার প্রতিষ্ঠানের মুনাফা চলে আসবে। এখন তুমি কি করবা, এই যে 50,910 টাকা, এটা থেকে তুমি বাদ দিবা হচ্ছে তোমার ব্যয়গুলো। ব্যয় কত, এই যে 9,000 টাকা মাইনাস 9,600 টাকা মাইনাস 300 টাকা, তাহলে তোমার থাকলো 32,010 টাকা। এই যে 32,010 টাকা, এই 32,010 টাকা হচ্ছে তোমার মুনাফা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মোট মুনাফা। তাহলে তুমি এখানে লিখতে পারো 32,010 টাকা, এটা হচ্ছে তোমার মুনাফা। এখন তুমি যেহেতু এখানে মুনাফাটা লিখে নিয়েছো 32,010 টাকা, এখন তুমি সবগুলো আইটেম যদি যোগ করো অর্থাৎ 9,000 টাকা, 9,600 টাকা, 300 টাকা আর 32,010 টাকা, তাহলে তোমার এই যে ব্যালেন্সটা মিলে গেল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার প্রতিষ্ঠানের মধ্যে মুনাফা হয়েছে কত, এই যে 32,010 টাকা। এই 32,010 টাকা তুমি ক খ গ এর মধ্যে ভাগ করে দিতে হবে। এই যে আমরা এখানে টাইটেল দিয়েছিলাম অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ ক খ গ, এটা আমরা লিখে নিয়েছি। এখন এই যে 32,010 টাকা, এই 32,010 টাকা তুমি ক খ গ এর মধ্যে ভাগ করে দিবে। এখন কি অনুপাতে ভাগ করবা, এটা তোমার প্রশ্নের মধ্যে বলা ছিল কারবারের লাভ লোকসান, অর্থাৎ এই যে লাভ বলতে এই মুনাফা, কারবারের লাভ লোকসান বন্টনের অনুপাত ছিল 4:3:2, অর্থাৎ এই অনুপাতে তোমার বন্টন করতে পারবে 4:3:2। তাহলে এই যে 4 এখানে তুমি লিখতে পারো 4:3:2, এই অনুপাতে তোমার মুনাফার অংশটা বন্টন করে দিতে হবে। এখন তোমার প্রতিষ্ঠানের মধ্যে মুনাফা হয়েছে 32,010 টাকা। এখন তুমি দেখবা এই যে 4:3:2 এটা দেওয়া আছে, এটা তুমি টোটালে তিনজনের টোটাল অনুপাতটা যোগ করবা, 3 আর 4 হচ্ছে 7 আর 2 হচ্ছে 9। ঠিক আছে, তাহলে ক পাবে 32,010 টাকার 9 4 অংশ, খ পাবে 3 অংশ, গ পাবে হচ্ছে 2 অংশ। এটা কিভাবে বার করবা, এই যে টোটাল যোগ করবা, টোটাল যোগ করলে আমাদের কত আসতেছে, 9 আসতেছে। এখন 32,010 টাকাকে তুমি কি করবা, 9 দ্বারা ভাগ করবা। এখন 9 এর কত অংশ ক পাবে, এই যে 4 অংশ পাবে। ঠিক আছে, প্রথমটা হলো ক, তাহলে 4 অংশ পাবে, 4 দ্বারা গুণ করবা, অর্থাৎ 32,010 টাকাকে 9 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা গুণ করবা, তাহলে তোমার টাকা আসতেছে 14,227 টাকা, 14,227 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ক মুনাফার অংশ পাবে 14,227 টাকা। পরবর্তীতে আবার 32,010 টাকাকে তুমি 9 দ্বারা ভাগ করবা এবং খ কত পাবে, এই যে 3 অংশ পাবে, তাহলে 3 দ্বারা গুণ করবা, তাহলে তোমার টাকা আসতেছে 10,670 টাকা। এই যে 10,670 টাকা, এটা হচ্ছে এই খ এর মুনাফার অংশ। পরবর্তীতে আমাদের 32,010 টাকাকে তুমি 9 দ্বারা ভাগ করবা। এখন গ কত অংশ পাবে, গ পাবে 2 অংশ, তাহলে 2 দ্বারা গুণ করবা। এখন তোমার চলে আসতেছে 7,113 টাকা। এই যে 7,113 টাকা, 7,113 টাকা, 7,113 টাকা। এখন তুমি যদি এই তিনটা মুনাফার অংশ যোগ করো, অর্থাৎ 14,227 টাকা, 10,670 টাকা, 7,113 টাকা, এই তিনটা অংশ যোগ করলে তোমার এই যে 32,010 টাকা পেয়ে যাবে। অর্থাৎ 32,010 টাকাকে আমরা তিনজন অংশীদারের মধ্যে বন্টন করে দিয়েছি এই মুনাফার অংশ আকারে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টে দেখে আসি। গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে আমাদের বলা হয়েছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। এখানে অংশীদার ছিল ক খ গ, এখানে 3 জন অংশীদার ছিল, 3 জন অংশীদারেরই চলতি হিসাব প্রস্তুত করতে হবে। এখন আমরা সর্বপ্রথম একটা গড় টেনে নিব।
সর্বপ্রথম আমরা অংশীদারদের চলতি হিসাব লিখলাম, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। তারিখ বিবরণ ক এর জন্য, খ এর জন্য, গ এর জন্য, পরবর্তী তারিখ বিবরণ ক এর জন্য, খ এর জন্য, গ এর জন্য। এখন যেহেতু অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতেছি, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের মধ্যে আমাদের অংশীদারদের চলতি হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া ছিল। প্রারম্ভিক ব্যালেন্সকে আমরা বিডি আকারে লিখতে পারি। এই যে আমাদের এখানে বলা আছে 2023 সালের 1 জানুয়ারি শব্দের অর্থ কি? ব্যালেন্স বিডি। ঠিক আছে, আমাদের জানুয়ারির মাসের ব্যালেন্স যেটা দেওয়া থাকে 1 তারিখে, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। 2023 সালের 1 জানুয়ারি তারিখে চলতি হিসাবের ব্যালেন্স। এই যে আমরা যেহেতু চলতি হিসাব প্রস্তুত করতেছি, এখানে নাম কি? চলতি হিসাবের ব্যালেন্স। ক এর জন্য ছিল 3000 টাকা, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ ক্রেডিট দিকে লিখতে হবে। খ এর প্রারম্ভিক ব্যালেন্সটা ছিল কত? 1000 টাকা, এটা ছিল ডেবিট ব্যালেন্স, অর্থাৎ এই যে খ এর টাকাটা লিখতে হবে ডেবিট দিকে। পরবর্তীতে গ এর ছিল 1500 টাকা, এটা ছিল ক্রেডিট ব্যালেন্স। এখন চলো আমরা একটু দেখে আসি। এই যে ফার্স্ট অফ অল লিখলাম 2023 সাল জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আমাদের একটু খেয়াল করো, এই যে অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সটা কোনটা? এই যে ক এর জন্য ছিল, এই যে ক এর জন্য ছিল 3000 টাকা, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এর জন্য আমি লিখলাম এই যে ক বরাবর কত? এই যে 3000 টাকা। তার পরবর্তীতে আবার বলা ছিল এই যে গ এর জন্য, এই যে গ এর জন্য আবার ক্রেডিট ব্যালেন্স ছিল 1500 টাকা, এটা কার জন্য? গ এর জন্য। এই জন্য এই যে দেখো গ এর টাকাটা আমি লিখেছি কত? এই যে 1500 টাকা। এখন খ এর টাকাটা কেন লিখলাম না ক্রেডিট দিকে? কারণ খ এর টাকাটা দেখো এই যে খ বরাবর আমাদের কি ছিল? এই যে খ 1000 টাকা, এটা ছিল ডেবিট ব্যালেন্স। এই জন্য আবারও এই ডেবিট দিকে আসতে হবে। ঠিক আছে, এই যে ডেবিট দিকে আসলাম, এখানে লিখলাম 2023 সালের জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি। এই যে দেখো ক এর টাকাটা আমাদের ক্রেডিট দিকে ছিল, গ এর টাকাটা আমাদের কি ছিল? ক্রেডিট দিকেই ব্যালেন্সটা দেওয়া ছিল, কিন্তু খ এর ব্যালেন্সটা আমাদের ডেবিট ছিল। এই জন্য আমরা খ বরাবর কি লিখলাম? এই যে 1000 টাকা লিখে দিলাম ব্যালেন্স বিডি আকারে। পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অংশীদারদের চলতি হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব যাই আমরা নির্ণয় করি, এখানে আমাদের ব্যালেন্স বিডি লেখার পরে উত্তোলন, এই যে আমাদের সারা বছরে যা যা প্রতিষ্ঠানে নগদ উত্তোলন করে, এইগুলো আমাদের ডেবিট দিকে লিখতে হয়। আশা করি তোমরা এটা জানো। আমাদের ব্যালেন্সটা বসানোর পর পরবর্তী কাজ হচ্ছে তোমার উত্তোলনের টাকাটা লেখা। এই যে দেখো এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের উত্তোলনের পরিমাণ ছিল কত? আমাদের এই যে সারা বছর ধরে ক 10,000 টাকা, খ 8,000 টাকা, গ 5,000 টাকা নগদ উত্তোলন করেছিল। এই যে আমাদের উত্তোলনটা, এই উত্তোলনটা সর্বদা মনে রাখবা, উত্তোলনটা আমাদের অংশীদারদের চলতি হিসাব অথবা অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে ডেবিট দিকে বসাতে হয়। এই যে ক এর জন্য কত ছিল? এই যে আমি এখানে লিখেছি ডিসেম্বরের 31 উত্তোলন হিসাব। এই যে ক এর উত্তোলন ছিল আমাদের 10,000 টাকা, এই জন্য ক বরাবর লিখলাম 10,000 টাকা। খ এর উত্তোলন ছিল 8,000 টাকা, এই জন্য খ বরাবর লিখলাম 8,000 টাকা। গ এর উত্তোলন ছিল কত? এই যে 5,000 টাকা, গ বরাবর লিখলাম 5,000 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো করার পর ব্যালেন্স এবং উত্তোলনের পরিমাণ তুমি লেখার পর তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে খ নাম্বারের দিকে তাকানো। খ নাম্বারে তুমি যে যে আইটেম, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে তুমি যে যে আইটেম ডেবিট দিকে লিখেছ, এটা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ক্রেডিট দিকে বসবে। আর খ নাম্বার অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে তুমি যে যে আইটেম ক্রেডিট দিকে লিখেছ, এটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে বসবে। এই যে দেখো আমরা খ নাম্বারে লিখেছিলাম এই যে ডেবিট দিক ক্রেডিট দিক, অর্থাৎ আমি বলেছিলাম খ নাম্বার থেকে নিট লাভ, এই যে নিট লাভ এবং ঋণের সুদ, এই দুইটা আইটেম আসবে না। এই যে খ নাম্বার থেকে নিট লাভ এবং ঋণের সুদ, এই দুইটা আইটেম গ নাম্বারের মধ্যে কখনোই যাবে না, এই জন্য এই দুইটা বাদ। এখন আমাদের এই যে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকের সাইডটা, অর্থাৎ এখানে আছে কি শুধু উত্তোলনের সুদ। এই উত্তোলনের সুদটা আমাদের কোথায় যাবে? এটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে যাবে। এই জন্য দেখো আমরা এই যে অংশীদারদের চলতি হিসাবে স্থানান্তর করব, যেহেতু এই জন্য টাইটেল দিয়েছিলাম অংশীদারদের চলতি হিসাব। এখন আমরা এখানে লিখেছি যে আমরা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে আমরা লিখেছি ডেবিট দিকে লাভ লোকসান আবন্টন হিসাব। কেন এখানে লাভ লোকসান আবন্টন হিসাব লিখেছি? যেহেতু এটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আনতেছি। ঠিক আছে, এই জন্য এখানে টাইটেল দিলাম লাভ লোকসান আবন্টন হিসাব। আমাদের এখানে কি ছিল ক্রেডিট দিকে? উত্তোলনের সুদ। এই যে উত্তোলনের সুদ ক এর জন্য 400 টাকা, খ এর জন্য 260 টাকা। এখানে আমরা সেম লিখেছি, এই যে উত্তোলনের সুদ ক এর জন্য আমরা কি এই যে 400 টাকা লিখেছি, খ এর জন্য 260 টাকা লিখেছি, এবং গ এর জন্য কত টাকা লিখেছি? এই যে গ এর জন্য আমরা 200 টাকা লিখেছি।
পরবর্তীতে খ নাম্বারে আমাদের আর কোনো আইটেম ক্রেডিট দিকে ছিল না, এখন আমাদের ডেবিট দিকের আইটেমগুলো আমাদের ক্রেডিট দিকে বসাতে হবে। এই যে সর্বপ্রথম আমাদের কি ছিল, এই যে মূলধনের সুদ আসবে, এই জন্য এখানে টাইটেল দিয়েছি লাভ লোকসান আবন্টন টুনিশা, ফার্স্ট অফ অল লিখেছি মূলধনের সুদ। আমাদের মূলধনের সুদ কত ছিল, এই যে মূলধনের সুদ আমাদের ক্রয়ের জন্য ছিল হচ্ছে 4000 টাকা, এই যে ক্রয়ের ঘরে 4000 টাকা লিখলাম, ক্রয়ের জন্য ছিল 3000 টাকা, 3000 টাকা লিখলাম, গয়ের জন্য আমাদের ছিল 2000 টাকা, 2000 টাকা লিখলাম। পরবর্তীতে আমাদের কি আছে, এই যে বেতন আছে, ঠিক আছে। এখন তুমি লেখো, এই যে বেতন লিখলা, এখন কত হচ্ছে বেতন শুধু কেন গয়ের ঘরে লিখলা, কারণ আমাদের দেখো বেতনটা ছিল শুধু গ এর চলতি হিসাব, অর্থাৎ বেতনটা শুধু গ কে প্রদান করেছিল 9600 টাকা, এই জন্য ক এর ঘর খালি, খ এর ঘর খালি, গয়ের ঘরের মধ্যে আমরা লিখলাম 9600 টাকা। পরবর্তীতে আমাদের আর কি আছে, ঋণের সুদ। আমি বলেছিলাম ঋণের সুদ এবং নেট লাভ আসবে না, এজন্য ঋণের সুদ বাদ। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে মুনাফার অংশ, মুনাফার অংশ, এই যে আমরা এখানে টাইটেল দিয়েছি মুনাফার অংশ। মুনাফার অংশের মধ্যে আমাদের দেখো এখানে ছিল ক্রয়ের জন্য ছিল কত 14227 টাকা, আমরা লিখলাম ক্রয়ের গড় 14227 টাকা। ক্ষয়ের মুনাফার অংশ ছিল 10670 টাকা, এখানে লিখলাম 10670 টাকা। গয়ের মুনাফার অংশ ছিল 7113 টাকা, এখানে লিখলাম 7113 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবগুলো আইটেম এর সবগুলো আইটেম যোগ করলাম 21227 টাকা হলো। ক্ষয়ের আইটেম সবগুলো যোগ করলাম 13670 টাকা হলো। গয়ের সবগুলো আইটেম যোগ করলাম 20210 টাকা হলো। সর্বদা মনে রাখবা, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করি সময় আমাদের ক্রেডিট দিকের আইটেমটা বড় হয়। এখন ক্রেডিট দিকের ব্যালেন্স গুলো তুমি হুবহু ডেবিট দিকে বসিয়ে দিবা, ঠিক আছে, বসিয়ে দিবা। বসানোর পরে তুমি কি করবা, এই যে তোমার 21270, এই যে 21227 টাকা হলো, এই টাকা থেকে তুমি ক এর টাকাটা বাদ দিবা। এই যে ক এর মধ্যে ছিল কত 10000 আর হচ্ছে 400 টাকা, 10400 টাকা। এই যে এখানে আমাদের ব্যালেন্স আছে 21227 টাকা, তাহলে আমাদের ঘাটতি পড়েছে কত, এই ঘাটতিটা আমাদের ব্যালেন্স সিডি আকারে বসাতে হবে, এই ঘাটতিটা আমাদের ব্যালেন্স সিডি আকারে বসাতে হবে। এখন চলো কিভাবে এটা আমরা নির্ণয় করব। এতে আমাদের ছিল কয়ের, আমাদের ক্রেডিট দিকের ব্যালেন্স ছিল কত 21227 টাকা, তুমি লিখবা 21227 টাকা। এটা থেকে তোমার ডেবিট দিকের কয়ের টাকাগুলো বাদ দিবা, এই যে 10400 টাকা, তাহলে তোমার কত আসতেছে 10827 টাকা, 10827 টাকা। এই যে এটা তুমি ব্যালেন্স সিডি আকারে লিখবে, এখানে লিখেছি ডিসেম্বরের 31 ব্যালেন্স সিডি কত টাকা, এই যে 10827 টাকা, 10827 টাকা। পরবর্তীতে আমাদের ক্ষয়ের ক্রেডিট ব্যালেন্স ছিল 13270 টাকা, এখন তুমি লিখবা এই যে 13670 টাকা থেকে তোমার ক্ষয়ের টাকাগুলো বাদ দিবা, কত টাকা 1000 টাকা, মাইনাস হচ্ছে 8000 টাকা, মাইনাস হলো 260 টাকা। তোমার এই যে ঘাটতি পড়লো 4410 টাকা, এই যে 4410 টাকা তুমি একটা ব্যালেন্স সিডি আকারে বসিয়ে দিলা। পরবর্তীতে আমাদের দেখো এই যে গয়ের টাকাটা শুধু বাকি আছে, গয়ের ক্রেডিট দিকের ব্যালেন্সটা ছিল 20213 টাকা, তুমি লিখতে পারো 20213 টাকা মাইনাস ক্রেডিট দিকের টাকা ছিল 5200, তাহলে 5200 টাকা, তাহলে তোমার টাকা আসতেছে 15013 টাকা। এই যে 15013 টাকা, 15013 টাকা, এটা ছিল তোমার ব্যালেন্স সিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে আমাদের ক্রেডিট দিকে যেহেতু ক্রেডিট পাশটা বড় ছিল, ক্রেডিট পাশের ব্যালেন্সটা তুমি ডেবিট পাশে বসাবা, বসানোর পরে এই যে 21210 টাকা এটা ছিল ক্রেডিটের ব্যালেন্স, অর্থাৎ বড়টা, এই বড়টা থেকে কয়ের ব্যালেন্স গুলো বাদ দিবা, যেটা ঘাটতি পড়বে, অর্থাৎ যেটা বাকি থাকবে এটাই হচ্ছে তোমার ব্যালেন্স সিডি, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো পারো। আর ব্যালেন্স সিডি কে আমরা সর্বদা এই জানি পরবর্তী মাসে কি করতে হয়, কনভার্ট করতে হয় ব্যালেন্স বিডি আকারে। যেহেতু এটা ডিসেম্বরের 31, তোমার কি করতে হবে, এটা তোমার পরবর্তী বছরে চলে যেতে হবে, এই জন্য লিখেছি 2024 সাল জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি। এখন ব্যালেন্স বিডি আকারে কয়ের ব্যালেন্স বিডিটা কত হবে, এই যে 10827 টাকা। ক্ষয়ের ব্যালেন্স বিডিটা হবে 4410 টাকা। গয়ের ব্যালেন্স বিডিটা কত হবে 15013 টাকা, ঠিক আছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।